শুভ দুপুর প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের আয়োজনে। আজকের আয়োজনটি বিশেষ কারণটা আমরা সকলে জানি যে আজ কবি কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি, তার ১২৫তম জন্মজয়ন্তী। অর্থাৎ বেঁচে থাকলে কাজী নজরুল ইসলামের বয়স আজ হতো ১২৫। কাজী নজরুল ইসলাম আমাদের বাঙালি জীবনের প্রতিটি অনুভূতির সঙ্গে জড়িয়ে আছেন। তার ভাষায় আমরা বিদ্রোহ প্রকাশ করি, তার ভাষায় আমরা ভালোবাসার কথা বলি, তার ভাষায় আমরা সাম্যের কথা বলি। তার গান, তার কবিতা, তার সৃষ্টি বাংলাদেশের জন্মের সঙ্গে জড়িয়ে আছে। তিনি আমাদের অনুপ্রাণিত করেছেন প্রতিটি সংগ্রামে, আন্দোলনে। তাই কবি কাজী নজরুল ইসলাম একান্তই আমাদের আজকের এই বিশেষ দিনে, বিশেষ তারকা কথনে আমরা অবশ্যই কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাকে নিয়ে কথা বলবো আজকে, এবং সেজন্য আজকে আমাদের অতিথি হিসেবে রয়েছেন এমন একজন মানুষ যিনি নজরুল সাধনা করছেন দীর্ঘ সময় ধরে। আমাদের সকলের কাছে তিনি নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিত, আমাদের সকলের প্রিয়, এবং কবি নজরুল ইনস্টিটিউটের তিনি ট্রাস্টি বোর্ডের সভাপতি। আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী খায়রুল আনাম শাকিল। শুভ দুপুর, স্বাগতম আপনাকে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ যে আজকের বিশেষ দিনে আপনি আমাদের সময় দিয়েছেন। আজকের দিনটি অনেক ব্যস্ততা নিশ্চয়ই আপনার কেটেছে, অনেক কিছু দিয়ে সকাল থেকে। অনেকটাই সবকিছুই হয়েছে। আমার কাছে সবচেয়ে মূল্যবান হলো আজকের দিনটাতে আমরা কাজী নজরুল ইসলামকে নিয়ে উল্লাস করতে পারছি এবং তাকে নিয়ে কিছু কথা বলতে পারবো। এটাই আমার কাছে খুবই আনন্দের। একদমই তাই। এবং আপনার মতো একজন মানুষ যিনি আসলে নজরুলকে সাধনা করেন, আপনার জন্য তো কোনো বিশেষ দিনের দরকার হয় না, প্রতিটি ক্ষণ নিশ্চয়ই নজরুলকে নিয়ে থাকেন। আমরা করি এটা। একদমই তাই। যদি জিজ্ঞেস করি যে নজরুল আপনার কাছে আসলে কি বলবেন? নজরুলের যে দর্শন, সেটি আমার কাছে একটি বিশাল ব্যাপার। ছোট বয়স থেকে নানান কথা শুনেছি তার সম্বন্ধে। বিদ্রোহী কবি, দ্রোহের কবি, প্রেমের কবি, এই নানান কিছু। কিন্তু তখন তো ছোট বয়সে তো উপলব্ধি করার মতো সেই বুদ্ধিও ছিল না। ধীরে ধীরে বয়স যখন বেড়েছে বুঝতে পেরেছি যে এই মানুষটা আসলে কি চেয়েছিলেন। খুব সাধারণভাবে যদি বলি, তিনি মানুষ এবং মানুষের মধ্যে ভালোবাসা যাতে সেই রকম থাকে সেইটাই তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। মানুষ এখানে আমি বলতে চাচ্ছি যে সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি। আমরা আজকাল বিভিন্ন জায়গায় এই ভিতরে ব্যাকড্রপের মধ্যে লেখা দেখছি সাম্প্রদায়িক সম্প্রীতি, এই সাবজেক্টে আমাদের আলোচনা হচ্ছে। কিন্তু সত্যিকার অর্থে তিনি হয়তো একমাত্র মানুষ যিনি এই বিষয়ের উপরে তিনি গভীরভাবে ভেবেছিলেন। কারণ তিনি সার্বিকভাবে দেশের কথা ভাবতেন। দেশপ্রেমটা তার এমন একটা জায়গায় ছিল যে তিনি সত্যিই বিশ্বাস করতেন যে আমাদের দেশকে উন্নত করতে হলে আমাদের সকল সম্প্রদায়ের মধ্যে একটা ভালোবাসা থাকতে হবে। তো সেই কারণে তিনি সম্প্রীতির কথা বারবার বলেছেন। এই জিনিসগুলো আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছে, যার জন্য তার প্রতি আমার এত ভালোবাসা। বাহ, দারুণ। নজরুলকে নিয়ে কথা তো বলবোই, যেহেতু কথারই আয়োজন। তবে আপনাকে পেয়েছি যখন সুরের সাথেও নিশ্চয়ই কোনো কথা শুনবো আমরা নজরুলের বাণীতে। একটা গানের যদি ছোট্ট করে শুনতে পারি। নিশ্চয়ই। আমি কাজী নজরুল ইসলামের উনি তো বিভিন্ন ধরনের গান লিখেছেন। তার মধ্যে থেকে আমি একটি গাজল আঙ্গিকের গান, আমার খুব প্রিয় একটি গান, আমি সেরকম একটি গান আমি গাইছি। নিশ্চয়ই শুনি। কেউ ভোলে না, কেউ ভোলে, কেউ ভোলে না, কেউ ভোলে অতীত দিনের স্মৃতি। কেউ ভোলে না, কেউ ভোলে, কেউ দুঃখ লয়ে কাঁদে, কেউ দুঃখ লয়ে কাঁদে, কেউ ভুলিতে গায় গীতি, কেউ ভুলিতে গায় গীতি, কেউ ভোলে না, কেউ ভোলে অতীত
যে বিরহ, বারবার নজরুলকে আমরা বলি বিদ্রোহী কবি, কিন্তু তিনি ভীষণভাবে প্রেমেরও কবি কিন্তু। আর প্রেম মানেই তার গানে, তার কবিতায় বিরহ বারবার উঠে এসেছে। নজরুলের সে তো জীবনেও বটেই, তাই। কারণ তার জীবনটাই তো অনেক সংগ্রামের মধ্য দিয়ে তিনি জীবন চালিয়েছেন। সেই কথাটা তিনি তার গানের মধ্যেও প্রকাশ করেছেন। তিনি একটি গানের মধ্যে এ নহে বিলাস বন্ধু ফুটেছে জলে কমল, এই যে তিনি বলছেন যে এই কাজী নজরুল ইসলামকে তোমরা দেখছো, তাকে নিয়ে এত আনন্দ করছো, এত বড় বড় কথা বলছো, বিশাল বিশাল কথা বলছো তাকে নিয়ে, কিন্তু তার যে জীবনে যে সংগ্রাম ছিল, বা তার এই এই কমল ফুটে, এই কমলের মধ্যেও পদ্ম ফুলের কাঁটা থাকে ইয়ের মধ্যে, সেই কাঁটার আঘাত যে তার মধ্যে অনেকবার সে কাঁটার আঘাত পেয়েছে সে, সেইগুলো নিয়ে কেউ ভাবে না। কিন্তু তিনি আজকে বিশাল কবি, এই কথা নিয়ে মানুষ আলোচনা করেন, ভাবেন, তাই কিন্তু তার যে ভেতরে যে বেদনা, এত বছর ধরে তিনি যে নানান সংগ্রামের মধ্য দিয়ে তিনি এতটা বছর উনি পার করেছেন, এই ভাবনাটা কারোর মধ্যে তেমন থাকে না। সেইটা দুঃখ করে উনি ওই গানের মধ্যে দিয়ে বলেছেন। এবং তিনি যেমন শেকল ভাঙার গান লিখেছেন, তেমনি কিন্তু তার প্রথা ভাঙার একটা প্রবণতা সবসময় ছিল। তিনি যখন লিখছেন তখন একদম রাবীন্দ্রিক একটা সময় চলছে, যে কবি সাহিত্যিকরা আসছেন সবাই তাকেই ফলো করছেন, ওই ঘরানাকে, ওই যে রবীন্দ্র বলয় যেটা বলি আমরা, সেটাকে ভেঙে ভেঙে ওনার তো আসলে সবসময় উনি এই ভাঙা গড়ার মধ্যেই ছিলেন। তিনি ওই একরকম প্রথাগত সবকিছুর মধ্যে উনি সেটাতে বিশ্বাসী ছিলেন না, যার জন্য উনি কিন্তু এই যে আমরা যদি দুজন মানুষ এই সারা সারা ইয়ের মধ্যে বাঙালির সমাজের মধ্যে আমরা যদি ভাবি যে বড় দুজন কবি, রবীন্দ্রনাথকে আমরা সবসময় বলি উনি বিশাল, তার তো অবশ্যই অনেক অবদান, উনি আমাদের জীবন জুড়ে আছেন, উনি আমাদের বাঙালি হতে শিখিয়েছেন। কিন্তু পাশাপাশি আরও একটি নাম যদি আমরা ভাবতে চাই, কিন্তু সেখানে কিন্তু বিনা দ্বিধায় যে কোনো মানুষ কিন্তু রবীন্দ্রনাথের পাশেই বলবেন কাজী নজরুল ইসলাম। এই যে তার যে একটা কি অর্জনই আমি বলবো, রবীন্দ্রনাথ তাকে ভালোবাসতেন তো এমনি এমনি না, তার মধ্যে বিশাল প্রতিভা তিনি দেখেছিলেন, এবং 20 বছর 22 বছর বয়সে তাকে কবি হিসেবে সম্বোধন করতেন রবীন্দ্রনাথের মতো মানুষ। এবং এটা তাকে খুশি করার জন্য না, তার মধ্যে সেই প্রতিভা দেখেছিলেন বলেই। একদম। আর সেই সময়ে দাঁড়িয়ে কবিতা লিখে জেল খেটেছেন যিনি, মানে কি দুরন্ত সাহসী হলে, বিদ্রোহী হলে। ওই যে সরাসরি কথা বলার একটা বিষয় ছিল তার, তিনি প্রেমের কথাও সরাসরি বলেছেন, বিদ্রোহের কথাও তিনি সরাসরি বলেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় তিনি আসলে যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে তাকে বিদ্রোহী কবি বলি, তার মূল কারণটা হলো যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় তার মতো করে এই সরাসরি ব্রিটিশ বিরোধী কথা এরকম শক্তিশালী লেখা খুব কম মানুষ করেছিলেন, যার জন্য এক বাক্যে তখন তাকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলা হতো। পরবর্তীকালে তার জীবন আরও যখন ভিন্ন হলো একটু, তিনি রেডিওতে যুক্ত হলেন, গ্রামাফোন কোম্পানিতে যুক্ত হলেন, চলচ্চিত্রে তিনি গান সুর করলেন, নানান কিছু, তখন তার প্রেমের দিকটা ফুটে উঠল, নানান প্রেমের গান, কিন্তু তার মধ্যেও তার সেই বেদনা। হ্যাঁ, প্রেমের গানের মধ্যে বেশিরভাগ গানই কিন্তু আমি যতটা গানই গাই আমি দেখি, লক্ষ্য করি যে এই বেদনার কথা খুব আছে তার মধ্যে। একদম। তো এইটাই আমাদের কাজী নজরুল ইসলাম। একটা এরকম গান হয়ে যাক তাহলে। এই যে একটি গান, এটিও গাজাল আঙ্গিকের, কিন্তু কথাগুলো তিনি বলছেন, কেন দিলে এ কাঁটা যদি গো কুসুম দিলে, মানে তুমি প্রেমও দিলে আবার আমাকে আঘাত করলে। সবসময় এরকম একটা বিশেষ ভঙ্গিতে তিনি লিখেছেন। এই যে একটা স্টাইল, এটিও কিন্তু উনি পারস্যের কবি হাফিজ এবং অন্যান্য যারা ছিলেন তাদের গানকে, তাদের কবিতা তিনি ভীষণ পছন্দ করতেন, এবং সেই সেটাকেই অনুসরণ করে অনেক কিছু তিনি করেছেন, লিখেছেন। যেমন এই গানটা, কেন দিলে এ কাঁটা যদি গো কুসুম দিলে, ফুটিত না কি কমল ও কাঁটা না বিধিলে, কেন দিলে এ কাঁটা যদি গো কুসুম দিলে, কেন এ আখি কুলে
বিধুর অশ্র দুলে কেন এ আখি কুলে বিধুর অশ্র দুলে কেন দিলে হৃদয় যদি না হৃদয় মিলে কেন দিলে এ কাঁটা যদি গো কুসুম দিলে। কি দারুণ দারুণ চমৎকার। কথা। একদম মানে কেন দিলে হৃদয় যদি না হৃদয় মিলে, মানে এই যে ভাবনাগুলো আমার কাছে খুবই অসাধারণ লাগে যে তার প্রেমের গান যে আমাদের মনের মধ্যে চট করে যখন গানগুলো গাই, আধুনিক পর্যায়ের গান রয়েছে, সেখানে একটি গান রয়েছে, আমি দু লাইন শোনাবো। ভিরোয়ে মনের কলি, তিনি এক তরুণী, সে তার জীবনের প্রথম দিকের যে প্রেম তার ভিতরে জেগেছে, সে তরুণী বলছে যে ভিরোয়ে মনের কলি কেন ফোটালে না, মানে নায়িকা নায়ককে বলছে আচ্ছা কেন ফোটালে না। তারপরে দুটো লাইন, মানে অর্থাৎ আমার মধ্যে যে প্রেম জেগেছে সেটা তুমি জানলে, কিন্তু জেনে তুমি তোমার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। তো এই অভিমান করে নায়িকা নায়ককে বলছে যে ভিরোয়ে মনের কলি ফোটালে না কেন ফোটালে না। শুনে খুব ফেলি আমরা। অসাধারণ। হ্যাঁ, ভিরোয়ে মনের কলি ফোটালে না কেন ফোটালে না, ভিরোয়ে মনের কলি। এরপরে বলছেন জয় করে কেন নিলে না আমারে, কেন তুমি গেলে চলি ভিরোয়ে মনের কলি। আহা দেখো এখানে উনি বলছেন যে তুমি আমাকে জয় কেন করলেন, এটা একটা অভিমানের কথা কিন্তু মেয়েটির। তো এই ভাবনাগুলো আমরা ভাবি মাঝে মাঝে যে আমরা যারা সাধারণ মানুষ আমাদের মনে কিন্তু চট করে আসে না, কিন্তু ওনারা কিন্তু পারেন। অনুভূতিটা আমাদের সকলের, যে আমি অনুভূতিটা যদি আছে। চলে যাই কেন আমার হাত ধরে টান দিলেন না? হ্যাঁ, এইটাই। এই জায়গাটা আমাদের সবারই হ্যাঁ, থাকে। রবীন্দ্রনাথের গানেও দু একটা জায়গায় যেমন মনে কি দ্বিধা রেখে চলে গেলে, এই যে একটা কনসেপ্ট, এটা আসলে কবিদের মধ্যেই আমরা পাই। একদম। আর এই যে নজরুলের সৃষ্টি কাল যদি আমরা ধরি, খুব বেশি সময় না, না। একটা সময় পরে কবি নির্বাক হয়ে গেলেন, তিনি আর লিখতে পারছেন না, সেইটা কিন্তু আমাদের উনি না, বিস্ময় আমার তৈরি মনে হয় করে। কেন যেন উনি টের পেয়েছিলেন। উনি শেষ জীবনে ওনার যে বক্তব্য, এই বিভিন্ন অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখছেন, সেখানে বলছেন যদি বাঁশি না বাজে, মানে এই যে কথাগুলো উনি মনে যেন দেখতে পাচ্ছিলেন, প্রফেটিক লাগে আমার কাছে, যে মনে হচ্ছিল যেন ওনার জীবন শেষ হয়ে আসছে, এরকম একটা ভাবনা তার মধ্যে এসছিল। এবং হতেই পারে একটা একজন কবি যখন ভীষণ জীবন সচেতন, তার প্রতিটা অনুভূতি তিনি দেখছেন, আইডেন্টিফাই করছেন, তখন নিশ্চয়ই তিনি হতেই পারে যে তিনি আসলে কোনো আভাস পেয়েছিলেন। আভাস পেয়েছিলেন, যার জন্য তিনি বারবার বলছেন যে হিন্দু মুসলমানের গালাগালিকে আমি গলাগলিতে পরিণত করতে চেয়েছিলাম সবসময় উনি বলছেন যে উনি সেটা পারলেন না উনি। হ্যাঁ, এবং হয়তো শেষ বয়সে যখন আর বাঁশি বাজবে না তখন তো তোমরা আমাকে মনে করবে, কিন্তু তোমরা তখন তো অনেক দেরি হয়ে যাবে, আমার কথাগুলো তোমরা মন দিয়ে শুনলে না। এই যে সার্বিকভাবে দেশের উন্নতি, মাতৃভূমিকে ভালোবাসার যে একটা প্রধান যে উপকরণ আমি বলবো, সেটি হলো প্রতিটি মানুষকে ভালোবাসবে, কেবল তখনই তার দেশপ্রেমটা সেই লেভেলের হবে। এবং এখানে সম্প্রদায়ের কোনো বিষয় না, সকল সম্প্রদায় একইভাবে তার দেশকে ভালোবাসবে, যেমন ভালোবেসেছিল আমাদের মুক্তি সংগ্রামের সময় সকল বাঙালি। হতে পারে হাতে গোনা 2-4 জন ছিল যারা ভিন্নভাবে ভেবেছিল, কিন্তু একটি দেশ স্বাধীন হয়ে গেল, তার মূলেই ছিল কিন্তু এই প্রেম ভালোবাসাটা। এবং এই জিনিসটাই কাজী নজরুল ইসলাম চেয়েছিলেন সেই আমলে, যাতে এই অনুভূতিটা মানুষের মধ্যে জেগে ওঠে। একদম। এবং কবি কাজী নজরুল ইসলাম যেমন বাংলা সাহিত্যের একজন অমূল্য সম্পদ, তার উপরে গিয়েও তিনি বাংলাদেশিদের কিন্তু অন্যরকম আপন, তিনি আমাদের জাতীয় কবি। নিশ্চয়ই। সেক্ষেত্রে যদি তরুণ প্রজন্মের একজন হিসেবে বলে, আপনার কি মনে হয় যে তরুণ প্রজন্ম আসলে জানে যে জাতীয় কবি কেন কাজী নজরুল ইসলাম হলেন? দেখুন, আসলে
আমরা যেরকম আমি যে বললাম ছোট বয়সে আমরা তাকে বিদ্রোহী কবি এবং নানান উপাধিতে তাকে আমরা পরিচিত করতাম, কিন্তু আসলে কি আমরা বুঝতে পারতাম ছোট বয়সের ছেলে মেয়েদেরকে বোঝাতে হয়? তা আমার মনে হয় যে তিনি কেন জাতীয় কবি সেটাও আমাদের বোঝানোর সময় এসছে। এর দুটি কারণ আছে। একটি হলো যে অনেকে হয়তো ভাবে যে তিনি তার মুসলমান পরিচয় বলে তিনি আমাদের জাতীয় কবি, কিন্তু আমার মনে হয় না সেটা। বঙ্গবন্ধু যখন তাকে নিয়ে এলেন এবং জাতীয় কবির আসনে বসালেন, তার ভাবনাটা এরকম ছিল যে আমাদের মুক্তিযুদ্ধে আমরা যেই ভাবনা নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ করেছিলাম সেই দর্শনটার অনেক কিছুই তিনি কাজী নজরুল ইসলামের মধ্যে দেখতে পেরেছিলেন, যার কারণে তিনি তাকে যথার্থই তার জাতীয় কবির আসনে বসিয়েছিলেন। এবং এই জিনিসটা যে তার যে দর্শন, এই যে বললাম যে কতগুলো বেসিক কতগুলো জিনিস, মানুষ ভালো মানুষ হয়ে ওঠার পিছনে আমাদের কি কি করণীয়, এই সমস্তটা যদি আমরা কাজী নজরুল ইসলামের কাছ থেকে আমরা শিখতে পারি, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে পারবো। এবং এই কথাগুলোই ছেলেমেয়েদেরকে বলতে হবে। তার যে সেই ছোটবেলাকার সে কাঠবিড়ালি বা এই ধরনের কবিতা, বা তার যে স্বপ্ন দেখানোর, তরুণদেরকে স্বপ্ন দেখানোর কবিতা, তারপরে তরুণদেরকে জাগিয়ে তোলার যে কবিতা, চল রে চপল তরুণ দল বাঁধন হারা, চল অমর সমরে জাগা মানে ভাঙি সে কারাগার ভেঙে চল দেশ স্বাধীন করি আমরা, এই যে কথাগুলো, এইগুলো কেন তিনি লিখেছেন এই জিনিসগুলো তাদেরকে বুঝতে হবে, তাহলেই তারা বুঝবে যে কেন তিনি আমাদের জাতীয় কবি। এবং সেই কাজটি আপনারা করে যাচ্ছেন। আমি যতটুকু জানি যে আপনারা জেলায় জেলায় গিয়ে শুদ্ধ এবং প্রমিতভাবে যাতে নজরুলের চর্চাটা বজায় রাখে তরুণ প্রজন্মে নানা ধরনের কর্মশালা করে থাকেন, সেই জায়গাটা নিয়ে একটু শুনুন। আসলে আমার তো নানান জায়গায় আমি যুক্ত রয়েছি, একদিকে ছায়ানট, তারপর নজরুল ইনস্টিটিউট, এবং আমাদের সংগঠন রয়েছে, সবাই মিলে আমরা সংগঠন করেছি বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থা, যেটার নাম। এবং এই সংগঠনগুলোর মধ্যে দিয়ে, বিশেষ করে নজরুল সঙ্গীত সংস্থার মধ্য দিয়ে আমরা বিভিন্ন জেলায় উপস্থিত হয়ে ছেলেমেয়েদেরকে নজরুল সম্বন্ধে জানাচ্ছি, তার শুদ্ধ বাণী সুর এটি। এবং এটি জরুরি হয়ে গেছে এই জন্য আমরা লক্ষ্য করেছি আমাদের যারা শিক্ষক সমতুল্য যারা ছিলেন, সোহরাব হোসেন সাহেব, সুধীন দাস, খালেদ হোসেন সাহেব, এবং আরও অনেকে, শেখ লুৎফুর রহমান বিশেষ করে আমি বলবো এনাদের কথা, তারা কিন্তু উপলব্ধি করেছিলেন যে কাজী নজরুল ইসলামের গান যে যেমন খুশি গাইছে, মনে হয় যেন এটা একটা এর কোনো গাইডেন্স নাই, মানে এই গানের অভিভাবকহীন এই গান, মানে যেমন তেমন খুশি গাওয়া যাবে, তার বাণীটা নিয়ে আমি সুর করে দিলাম। তার গান অন্য লোকেরাও সুর করেছে, এটা ঠিক, কিন্তু কাজী নজরুল ইসলাম সুস্থ অবস্থায় করেছেন সেটা, এবং তার অ্যাপ্রুভালে। তো এই যে তার বাণীর মধ্যে, গানের মধ্যে, সুরের মধ্যে যে বিকৃতি, আমি বিকৃতিই বলবো, অনেকে এই শব্দটা পছন্দ করে না, কিন্তু ভিন্নভাবে গাওয়া, মানে অর্থাৎ বিকৃতি বলা যায় তাকে, যে উনি যে সুর করে গেছেন সেটাকে বাদ দিয়ে আমি নিজের মতো করে একটা সুর দিয়ে আমি সেই গান গাইছি। সেই অধিকারটা কি তিনি রাখছেন? অধিকার তো নেই, বরং যিনি গাইছেন তার কাজী নজরুল ইসলামের সুর দেওয়া, সেই সুরটার উপর তার কোনো শ্রদ্ধাবোধ নেই, তাই তিনি সহজভাবেই কাজটি করতে পারছেন। তো আমরা সেটা উপলব্ধি করেছি, আমাদের শিক্ষক যারা ছিলেন তারা অনেকটা এগিয়ে দিয়ে গেছেন আমাদের। বর্তমানে নজরুল ইনস্টিটিউট এই গানগুলো রেকর্ড তারা নানানভাবে জোগাড় করেছেন, এবং সেগুলো থেকে স্বরলিপিকরণ যেটাকে আমরা বলি, সেই কাজ এখনও চলছে। এবং এই স্বরলিপির কে ব্যবহার করে আমরা শুদ্ধ সুরে আমরা গান শিখিয়ে যাচ্ছি। পাশাপাশি নজরুল দর্শন এটাও শেখানো অত্যন্ত জরুরি, এবং সেই জন্য ছেলে মেয়েদেরকে জানানো কাজী নজরুল ইসলাম মানুষ হিসেবে কেমন ছিলেন, এটা আমাদের কাজ। আমি মনে করি যে আমাদের যারা নজরুলকে ঘিরে আমাদের পরিচয়, মানুষ জিজ্ঞেস করে খায়রুল আনাম শাকিলকে, উনি নজরুল সঙ্গীতের শিল্পী, এই যে কথাটা বলে, তো সেখানে কি আমার কোনো দায়িত্ব নেই? নিশ্চয়ই আছে। কাজী নজরুল ইসলামকে ঘিরে আমার পরিচয়, এবং তাকে শুদ্ধভাবে তার সঠিক যে সৃষ্টিকর্ম সেটি প্রচার করাই আমার একমাত্র দায়িত্ব আমি মনে করি। এবং আপনারা সেটি করে যাচ্ছেন, আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতাও বলতে হবে, আমাদের তরুণ প্রজন্ম আমরা যারা আছে, কারণ
আপনারা এটি করে না গেলে আসলে ভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক একেবারে, বেশি এবং আমি থাকে। মনে করি যে আমাদের আরেকটা প্রজন্ম তৈরি করে যেতে হবে। খালি আমরা করে গেলাম তারপরে শেষ হয়ে গেল তাহলে হবে না। আমাদের ছেলে মেয়েদেরকে, কারণ নজরুল তো হারাবে না, প্রজন্মের পর সেই। প্রজন্ম যেন শুদ্ধভাবে তাকে চর্চা করা হয়, এবং সেটা সেখানে আমাদের আমি মনে করি যে দেখতেই হবে। বাবা মাদের একটা বিশাল একটা দায়িত্ব রয়েছে, তাদের ছেলে মেয়েদেরকে আমাদের এই যে ঐতিহ্যের যা কিছু আছে, বাঙালি ঐতিহ্য, বাঙালির সবকিছু, এটি তাদেরকে একটু জ্ঞান দেয়া ছোট বয়স থেকে, যাতে করে তারা নিজ থেকেই তারা নজরুলকে জানবার, রবীন্দ্রনাথকে জানবার চেষ্টা থাকবে তাদের মধ্যে। একদম। খায়রুল আনাম শাকিল, একটু আগে আপনি যে কথাটি বললেন যে মানে নজরুল বিশেষায়িত শিল্পী হিসেবে আপনাকে চিনি, আমরা এরকম অনেকে আছেন, যেমন রেজওয়ানা চৌধুরী বন্যা রবীন্দ্রসঙ্গীতের জন্য আমরা তাকে চিনি। আপনার কি মনে হয় যে বর্তমানে দুই বাংলার কথা যদি বলতে চাই, যে এরকম বিশেষায়িত শিল্পী নতুন কম তৈরি হচ্ছে, যারা আসলে ধরেন নজরুলকেই সাধনা করছেন, গান তো শুধুমাত্র গাওয়ার ব্যাপার নয়, এইরকম বিশেষায়িত শিল্পী আসলে কেন তৈরি হচ্ছে না এখন? আমি খুবই অবাক হলাম যে আপনার মধ্যে এই ভাবনাটা এসছে। আসলে আমরা ছোট বয়সে, আমার বয়স যখন অনেক কম, আরও স্কুলে পড়ি, তখন কিন্তু চট করে মনে আমরা যদি ধরি যে নজরুলের শিল্পীকে, আমরা ফিরোজা বেগমকে চিন্তা করতাম, আমরা আরও অন্যান্য যারা আঙ্গুরবালা, ইন্দুবালা, কমলা ঝরিয়া, এক কথায় কিন্তু আমরা জানতাম যে এরা নজরুলের বড় মাপের শিল্পী। আমাদের দেশেও সেরকম শিল্পীরা ছিলেন, খালেদ ভাই ছিলেন, সোহরাব হোসেন সাহেব ছিলেন, এবং এরকম অনেকেই। কিন্তু আজকাল কি হয়েছে, আজকাল পুরো জিনিসটাই না একটা বাণিজ্যিক মূল্যটাই প্রধান হয়ে গেছে। একজন শিল্পীকে জিজ্ঞেস করে, একজন যিনি হয়তো একটা অনুষ্ঠানের আয়োজন করছেন, দেখছেন যে উনি কি সব ধরনের গান জানেন, তাকেই আনো। অর্থাৎ একজন শিল্পী এখন আধুনিকও গাইছেন, নজরুলও গাইছেন, রবীন্দ্রনাথও গাইছেন, আবার পাশাপাশি ভাওয়াইয়া ভাটিয়ালিয়াও একটু একটু গাইছেন। তো এরকম একটা শিল্পী, মানে 5 in, মানে ওই যে আমরা বলি না যে 3 in 1, এটা হলো 5 in 1 একজন শিল্পী। এটার কারণে হচ্ছে কি, শিল্পীরা ওই অর্থে, যেমন নজরুলকে নিয়ে আমি যদি গান করি, আমি নজরুল সম্বন্ধেই আমি বিশেষজ্ঞ একজন। বিশদ জ্ঞান রাখবো। হ্যাঁ, আমি সেটা নিয়ে চর্চা করতে হবে আমার দীর্ঘদিন, কিন্তু আমার হাতে যদি 5 রকমের জিনিস থাকে, আমার কিন্তু ফোকাস থাকবে না কোনো। আজকাল কি হয়েছে, যার জন্য এই যুগে এসে টেলিভিশন চ্যানেল অনেকগুলো হয়েছে, সেটা ভালো কথা, কিন্তু ফোকাসটা কিন্তু কমে গেছে। এক একজন, আমরা টেলিভিশনের এই রিমোট ধরে খালি চাপ দিতে থাকি, এই যে চাপতেই আছি, যে এখানে একটু দেখলাম 2 মিনিট, ওখানে একটু দেখলাম 2 মিনিট, এরকমই কিন্তু হয় সত্যিকার প্র্যাকটিক্যালি যদি আমরা কথা বলি। এরকম গানের বিষয়টা এরকম হয়ে গেছে যে দর্শক শ্রোতা, আমি দেখলাম যে না, এখানে আধুনিক গান শুনবে না, রবীন্দ্রসঙ্গীত শুনবে, আমি দুটো রবীন্দ্রসঙ্গীত গিয়ে দিলাম। আবার দেখলাম শ্রোতার ফোকাস চেঞ্জ হয়ে গেছে, আমি একটা ভাওয়াইয়া ভাটিয়ালি গিয়ে দিলাম। এই যে একটা বিষয় হয়ে গেছে, আমি মনে করি যে এটা খুবই ক্ষতিকর। হ্যাঁ, যে হতে পারে যে একজন শিল্পী সমান দক্ষতার সাথে তিনি বিভিন্ন গান করতে পারছেন, কিন্তু তারপরেও কথা থাকে যে একটা সময় ছিল, আমরা যেমন রবীন্দ্রনাথের গান শুনলে, আমরা কণিকা বন্দ্যোপাধ্যায় কথা উঠলেই আমরা জানতাম যে উনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী। হ্যাঁ, ফিরোজা আপার কথা শুনলেই আমরা জানতাম যে উনি প্রধানত নজরুলের শিল্পী। এই জিনিসগুলো উঠে গেছে, এটা আমি মনে করি যে ফিরে আসাটা জরুরি। নজরুলের শিল্পী নজরুলকে নিয়েই বেশি ভাববেন, এটা ভাবাটাই স্বাভাবিক। তার সাধনার বিষয় সেটাই হবে। একটা গান শুনি এবার, আমার একটা অনুরোধ আছে, নহে নহে প্রিয় এ নয় আচ্ছা, আঁখি জল। অল্প একটু গাইছি, এটাও গাজলাঙ্গি। নহে নহে প্রিয় এ নয় আঁখি জল, নহে নহে প্রিয় এ নয় আঁখি জল, মলিন হয়েছে ঘুমে চোখের কাজল, নহে নহে প্রিয় এ নয় আঁখি জল। এই গানটার মধ্যেও কবি বলছেন, মানে নায়ককে দেখে নায়িকা বলছে যে তুমি আমার চোখের কাজলকে দেখছো নষ্ট হয়ে গেছে, এটা আমি তোমার কাছে দুঃখ পেয়ে আমার কাজল নষ্ট হয়নি, এটা আমি ঘুমিয়েছিলাম বলেই কাজলটা নষ্ট। সে বলতে যে এটা একটা অভিমান সময়, হ্যাঁ ছল, সব জায়গায় কিন্তু এই অভিমানের কথা তিনি লিখেছেন। বাহ,
দারুণ একটা সময় কাটলো, অনেক অনেক ধন্যবাদ গানে কথায়, এবং আপনাকে পেয়ে আজকের আয়োজনটি আমাদের সার্থক হলো, সফল হলো, অনেক অনেক কৃতজ্ঞতা। ধন্যবাদ। তবে আপনার গান শুনতে শুনতেই কিন্তু বিদায় নেব। এবং আপনার জন্য একটি বই রয়েছে পাঠক সমাবেশের পক্ষ থেকে, অনেক ছুটির দিনে ধন্যবাদ, বই। অনেক ধন্যবাদ। বাহ, আপনি গানটি বরং তৈরি করুন মনে মনে, আমি দর্শকদের থেকে হ্যাঁ, বিদায় নিয়ে নিশ্চয়ই, আসি। নিশ্চয়ই। প্রিয় দর্শক, আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের এই বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে ছিলেন। আশা করছি আমাদের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে গানে এবং কথায়। আবার দেখা হবে, কথা হবে তারকা কথনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়। একটি প্রার্থনা সঙ্গীত আমি গাইছি। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জানি, অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জানি, বাহিরে বৃথাই যত খুঁজি তাই পাই না তোমার